স্বাস্থ্য ভবনের সামনে আরজি করের আন্দোলন, সেই আন্দোলনের সঙ্গে অনেকে মিল পাচ্ছেন এসএসসি ভবনের বাইরে চাকরিহারাদের এই আন্দোলনে। কিন্তু কি প্রয়োজন রয়েছে এই এসএসসি ভবনের বাইরে হাজার হাজার চাকরিহারাদের দাঁড়িয়ে থাকার, গরমে কষ্ট পাওয়ার? আজকে মাননীয় মুখ্যমন্ত্রী এই প্রসঙ্গ তুলছেন, কিন্তু কেন প্রয়োজন রয়েছে সেটা ওরা বলছেন ওদের মতো করে। সে কথা আমরা শোনাবো আজকে হাল্লা বলে। দেবারতী, আমি রয়েছি আপনাদের সঙ্গে, আমার সঙ্গে প্যানেলিস্টরা থাকবেন, আমি কথা বলবো তাদের সঙ্গে। কিন্তু শুরুতেই একবার এই মুহূর্তে এসএসসি ভবনের বাইরের ছবিটা। কিছুক্ষণ আগে একটা বৈঠক হয়েছে আপনারা জানেন এসএসসি চেয়ারম্যানের সঙ্গে, এবং সেই বৈঠকও নিষ্ফলা, কিচ্ছু বেরোলো না সেখান থেকে, নিটফল জিরো। একটা লাস্ট আপডেট নিয়ে আমি প্যানেলটা শুরু করব। মফিজুল ইসলাম আমাদের প্রতিনিধি রয়েছেন। মফিজুল, আপডেট। দেবারতী, এই মুহূর্তে দেখো এসএসসি ভবন একেবারে যে মূল গেট, যেখান থেকে চেয়ারম্যান বা অন্যান্য অফিসাররা যাতায়াত করেন, সেই গেটের সামনে স্বাভাবিকভাবেই চাকরিহারা শিক্ষকরা তারা কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ করছেন। কিছুক্ষণ আগে চাকরিহারা শিক্ষকদের তরফ থেকে একটা কেক এসএসসি চেয়ারম্যানকে পাঠানো হচ্ছিল, তার কারণ তাদের এই চাকরি হারার দুর্দশা এবং অবিচার, এই অবিচারের বর্ষপূর্তি পূর্ণ হচ্ছে। গত বছর 22শে এপ্রিল, আজকের দিনই তাদের প্যানেল বাতিল হয়েছিল, সেই উপলক্ষে একটি কেক তারা পাঠাচ্ছিলেন, কিন্তু পুলিশ সেই কেক গ্রহণ করেনি, তারা পাঠাতে পারেনি। কিছুক্ষণ আগেই চাকরিহারা শিক্ষকদের সঙ্গে এসএসসি চেয়ারম্যানের একটা দীর্ঘক্ষণ বৈঠক হয়েছে। এই মুহূর্তে গ্রুপ সি এবং গ্রুপ ডি এই দুটি শাখার চারজন করে 8 জনের প্রতিনিধি দলের সঙ্গে এসএসসি চেয়ারম্যানের বৈঠক এখন এই মুহূর্তে এসএসসি ভবনে সেটা কিন্তু চলছে। এবং শিক্ষক মানে যারা রয়েছেন চাকরিহারা শিক্ষক, তাদের সঙ্গে বৈঠকে কোনো রকম ফলপ্রসূ তাদের হয়নি। তাদের বক্তব্য একটাই মাত্র ক্লারিফিকেশন আজকে বৈঠক থেকে তারা পেয়েছেন, যে কতজন শিক্ষক তারা এই স্কুলে যেতে পারেন একেবারে 31শে ডিসেম্বর পর্যন্ত, এবং তার কতজন শিক্ষক যোগ্য বা তাদের এই বেতন তারা দেবেন, যেটা ডিআইদেরকে তারা পাঠিয়েছে। ইতিমধ্যেই যে লিস্ট পাঠিয়েছে সেই লিস্ট সম্পর্কে একটা ক্লারিফিকেশন তারা আজকে পেয়েছেন। কিন্তু তাদের যে দাবি যেটা ছিল টেন্টেড আনটেন্টেড যে লিস্ট, সেই লিস্ট কিন্তু কমিশন দিতে অপারগ, এটা কিন্তু আজকেও তাদেরকে বলে দেওয়া হয়েছে। যেহেতু তাদের মূল দাবি আজকের বৈঠকেও পূরণ হয়নি, সেই কারণেই চাকরিহারা শিক্ষকদের আন্দোলন এখনই তারা কিন্তু তুলছেন না। তাদের বক্তব্য, তাদের যেভাবে এসএসসি ভবনের সামনে এসএসসি চেয়ারম্যানকে ঘেরাও করে আন্দোলন চলছে, সেই আন্দোলন কিন্তু একই রকমভাবে চলবে। সেরকমভাবে তুমি দেখো এখনো পর্যন্ত হাই সেই আন্দোলন কিন্তু এখানে এই মুহূর্তে চলছে। এবং যেটা তারা বলছেন যে তাদেরকে কিন্তু এই এসএসসি ভবনের ভেতরেই চেয়ারম্যানকে যেভাবে তারা ঘেরাও করে রেখেছে গতকাল থেকে, একই রকমভাবে তিনি কিন্তু ঘেরাও থাকবেন। তবে আজকে তারা কিছুটা নমনীয় হয়েছেন চাকরিহারা শিক্ষকরা। তাদের বক্তব্য যে চেয়ারম্যান বা অন্যান্য অফিসার যারা রয়েছেন তাদের ওষুধ বা খাবার তারা পৌঁছানোর ব্যবস্থা করবে, কিন্তু কোনো অবস্থাতেই তারা এসএসসি ভবন থেকে তাদেরকে বাড়ি পাঠানোর কোনো ব্যবস্থা তারা করতে দেবেন না। কেউ তারা বাড়ি থেকে যেতে পারবে না। যেভাবে তাদের ঘেরাও করে আন্দোলন চলছে, সেই আন্দোলন চলবে। দুটো গেট রয়েছে এসএসসি ভবনে, সেই দুটো গেটকে ঘেরাও করে এইভাবেই কিন্তু মানে চাকরিহারা শিক্ষকরা তারা আন্দোলন চালাচ্ছেন। এখন ভেতরে গ্রুপ সি গ্রুপ ডি যে অশিক্ষক কর্মী চাকরিহারা রয়েছেন, তাদের সঙ্গে বৈঠক চলছে। তাদের বৈঠকের পর তাদের দাবি আদৌ পূরণ করার ক্ষেত্রে সেটার আপডেট আমি তোমার কাছ থেকে নেওয়ার চেষ্টা করবো পরবর্তী ক্ষেত্রে। এই প্যানেল চলতে চলতে যদি কোনো আপডেট আসে। আপাতত অনেক ধন্যবাদ মফিজুল। কথা বলছিলাম, মফিজুল ইসলাম আমাদের সঙ্গে ছিলেন। আর এবার আমার সঙ্গে যারা প্যানেলে এখানে উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো। আমার সঙ্গে আজকে যারা এই আলোচনা টেবিলে উপস্থিত রয়েছেন, বিজেপির তরফ থেকে মুখপাত্র মণিকাঞ্চন পাল, মণিদাকে প্রথমেই স্বাগত জানাই। বিশিষ্ট অধ্যাপক আজিজুল বিশ্বাস আমাদের সঙ্গে রয়েছেন, আজিজুল দাকে স্বাগত জানাবো। রয়েছেন চাকরিহারা শিক্ষক অভিষেক মাইতি, অভিষেক দাকে স্বাগত জানাবো আমার অনুষ্ঠানে। আমি একটু জানার চেষ্টা করবো প্রথমেই অভিষেক দার কাছ থেকে, যে একটা কনফিউশন তৈরি হচ্ছে। এই যে কিছুক্ষণ আগে মফিজুল যেটা বলছেন, মানে যে সরাসরি প্রতিবেদন তুলে ধরছেন, যে এই যে লিস্টটা যেন তেন প্রকারণে আপনারা চাইছেন, খুব ভালো কথা, সেটাই আপনাদের দাবি। কিন্তু এই যে কিছুক্ষণ আগে শিক্ষামন্ত্রী একটি প্রেস কনফারেন্স করেছেন এবং সেখানে খুব স্পষ্টভাবে এটা উল্লেখ করছেন যে 17,206 এই যে লিস্টটা, এই যে তালিকাটা, এটা নাকি সম্পূর্ণ যোগ্যদের। আমি এই কনফিউশনটা প্রথমে ক্লিয়ার করতে চাইবো আপনার কাছ থেকে, যে কেন এটা, মানে এটা কেন বললেন হঠাৎ করে শিক্ষামন্ত্রী। তার আগে একটু রিয়াকশনটা শুনিয়ে নিই, কি বলেছেন এক্স্যাক্টলি। 17,206 জন যোগ্য বলছেন শিক্ষামন্ত্রী, দেখুন। প্রথম কথা হচ্ছে যে যোগ্য আমাদের এই 17 তারিখে যে মধ্যশিক্ষা পর্ষদের যে তালিকা দেওয়া হয়েছে, যোগ্য অযোগ্য এটা আপনারা বলছেন আমরা নির্ধারণ করতে পারিনি।
আপনারা যদি 17 তারিখের কেসটা দেখেন, যেখানে আমরা ক্লারিফিকেশন চাই, সেখানে খুব পরিষ্কার করে 17,206 জন তারা যোগ্য, এটা মধ্যশিক্ষা পর্ষদ এফিডেভিট দিয়ে জানিয়েছে। অর্থাৎ আমরা, আমাদের ভাগ আছে এবং আমরা সেটা সেই অনুযায়ী আমরা কাজ করছি। এই তো রেডি তার মানে তালিকা। তো আমার এখানে মূল বক্তব্য হচ্ছে 17,206 জন যে যোগ্য টিচার বলছে, সেই লিস্ট এখনও পর্যন্ত নামের লিস্ট ওনারা বলছেন ডিআইতে উনি আজকে পাঠাবেন। ওই অর্ডারও আমি একটা দেখেছি যে হচ্ছে কি ডিআই অফিসগুলোতে পাঠানো হচ্ছে সারা রাজ্যেরই হয়ে, কিন্তু এটা এক বছর আমাদের প্যানেল বাতিল হয়েছিল গিয়ে 22শে এপ্রিল 2024, এক বছর আগে। এক বছর সময় ধরে এখনও পর্যন্ত উনি যোগ্যদের লিস্টে কেন দিচ্ছেন না? যোগ্যদের লিস্টে এখনও পর্যন্ত কেন দিচ্ছে না? আর আমাদের মূল বক্তব্য, শুধু যোগ্যদের লিস্ট দিলেই হবে না, যারা অযোগ্য, যারা যে কোনো ধরনের ওএমআর মিসম্যাচ বা আরও যেরকম র্যাঙ্ক জ্যাম, তাদের যে হচ্ছে কি যে মিসম্যাচ, যে ইরেগুলারিটি যেগুলো পাওয়া গেছে, তাদের যতক্ষণ না টার্মিনেশন করবে, আমরা কেন অযোগ্যদের সাথে গিয়ে সেখানে গিয়ে আমরা চাকরি করব? আমাদের মূল দাবি হচ্ছে গিয়ে টার্মিনেশন দিতে হবে টেন্টেড ক্যান্ডিডেটদের, ওএমআর পাবলিশ করতে হবে, আর সার্টিফাইড লিস্ট, আমরা যে যোগ্য সেইটা সার্টিফাইড লিস্ট দিতে হবে যে আমরা যোগ্য। কারণ কালকে একটা কথা উঠলো কি না, ফার্স্ট কাউন্সেলিং থেকে থার্ড কাউন্সেলিং পর্যন্ত বৈধ, তারপরে কি 4th থেকে 7, 8 কাউন্সেলিং পর্যন্ত তারা অবৈধ। এটা কি করে হয়? কাউন্সেলিং প্রসেসটা কারা ডাকে? কাউন্সেলিং প্রসেসটা রিক্রুটমেন্ট অথরিটি। এখানে রিক্রুটমেন্ট অথরিটিকে এসএসসি, তাহলে এসএসসি বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান আমাদের কাউন্সেলিং করেছে, আমরা সেই অনুযায়ী গেছি, আমরা যোগ্য বলেই আমাদের তারা দেখেছেন। আজ হঠাৎ করে কেন এইটা বাইফার্কেটেড করতে যাচ্ছিলেন ওনারা, যে 1st থেকে 3rd হচ্ছে ভেরিফাইড, তারা বৈধ, 4th থেকে 7, 4th থেকে 8 কাউন্সেলিং পর্যন্ত তারা বৈধ কি অবৈধ ওনারা বলতে পারবেন না? এইটা তো আমাদের কাছে ক্লিয়ার নয়। লাস্ট 1 ইয়ার ধরে তো আমরা ওনার উপর ভরসা রেখেছি, কিন্তু আজকে আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। আমরা ওনাদের কোনো মৌখিক কথাবার্তায় আমরা কোনো ভরসা পাইনি, আমাদের দেয়ালে কিন্তু আজকে এই যে মুখ্যমন্ত্রী একটা মন্তব্য আপনারা নিশ্চয়ই শুনেছেন, যে উনি বলছেন যে টেন্টেড আনটেন্টেড লিস্ট চাইছে, আপনাদের কি দরকার সেই লিস্টে? মাননীয় মুখ্যমন্ত্রী কথা বলছেন যে আপনারা তো এটা জেনে সিকিওর থাকুন, বা এটা আপনারা জানুন যে আপনারা বেতন পাচ্ছেন, আপনারা স্কুলে যান, আপনারা আপনাদের কাজটা করুন, রাজ্য সরকার বাকিটা বুঝে নেবে। এই লিস্ট আপনারা চেয়ে কি করবেন? আজকে মাননীয় যে বক্তব্য রেখেছেন, আমি একটু শুনিয়ে নিই কি বলেছেন উনি, তারপর আমি আসছি আপনার কাছে। কি বলেছেন? এবং সিস্টেম অনুযায়ী মাইনে আপনাদের কাছে চলে যাবে। আমি গতকাল সন্ধ্যা থেকে কমপক্ষে 10 বার ফোনে কথা বলেছি। আমি কলকাতায় থাকলে হয়তো 1 সেকেন্ডে মিটিয়ে দিতে পারতাম, কিন্তু যেহেতু আমি মিদনাপুরে আছি, আমি রাত 12টা পর্যন্ত কথা বলেও দেখছি কেউ কেউ রিজিড আছে যে টেন্টেড আনটেন্টেড লিস্ট বের করতে হবে। আরে আপনার কি যায় আসে? কেন অন্যদের কথায় পা দিচ্ছেন? টেন্টেড কি আনটেন্টেড কি আপনার দেখার তো প্রয়োজন নেই। ওটা দেখার জন্য রাজ্য সরকার আছে, কোর্ট আছে, আমরা এভিডেন্স নেব, আমরা কোর্টের কি বলা হয়েছে দেখব। এটা আপনার তো লিস্টের দরকার নেই। আপনি চাকরি করেন, আপনার চাকরিটা আছে কিনা দেখার দরকার, আপনি ঠিকমতো মাইনে পাচ্ছেন কিনা সেটা আপনার দেখার দরকার, অন্যটা আপনার দেখার দরকার নেই, ওটা আমাদের ওপরে ছেড়ে দিন। টেন্টেড আনটেন্টেড উনি বলছেন কি আমাদের দেখার দরকার নেই। আচ্ছা, প্যানেলটা বাতিল হলো কেন? প্যানেলটা বাতিল হলো, উনি কখনোই কারা যোগ্য সেই লিস্ট এখনও পর্যন্ত কোর্টে সাবমিট করা হয়নি। সেই কারণেই ওনারা কি বলছেন, বারবার ধরে একটা বলছে এতজন অযোগ্য, কিন্তু বাকিরা যে হচ্ছে কি যোগ্য বারবার বলতে হচ্ছে। আজকেও এই যে চাল আর কাঁকড়কে আলাদা করা যায়নি, সেই কারণেই তো আমাদের লিস্ট বাতিল হলো। আজকে দুর্নীতি যারা করেছে সেটা পুরোপুরি পরিষ্কার। দুর্নীতি যারা করলো তারা কিন্তু শাস্তি পেল না। আজকে আমাদের বিরুদ্ধে এখনো পর্যন্ত আপনারা স্লোগান দিচ্ছেন পার্থ চ্যাটার্জি চোর, উনি তো জেলে, কিন্তু ক্যাবিনেট তো বেঁচে গেছে। সুপার নিউমেরিক পোস্টে কিন্তু পুরো ক্যাবিনেট বেঁচে গেছে। সুপার নিউমেরিক পোস্টে পুরো ক্যাবিনেট বেঁচে সেটা গেছে। একটা আলাদা মামলা, সেটা তো একটা আলাদা মামলা, সেই মামলা তো চলছে। আমি বলছি আপনারা ওখান থেকে স্লোগান দিচ্ছেন পার্থ চ্যাটার্জি চোর, যিনি এই মুহূর্তে জেলে আছেন। তো তাহলে শাস্তির কথা যদি আপনারা বলেন, সেই শাস্তি যদি উনি করে থাকেন তাহলে তো সেই শাস্তি উনি পাচ্ছেন। কিন্তু আমরা যারা যোগ্য, আজকে তো আমরাও তো চাকরি হারা। উনি বলছেন যে যোগ্য না দেখতে,
তো আমরা কতদিন বেতন পাবো? 31/12/2025 পর্যন্ত। তার মানে 31/12/2025 পর্যন্ত আমরা যোগ্য, আর 1/1/2026 থেকে আমরা অযোগ্য হয়ে গেলাম। এটা কি ধরনের বিচার হলো? আমি নিজেই জানতে পারলাম না আমি দোষটা কি করেছি। আমাকে এখনো পর্যন্ত সিবিআই লিস্ট কোথাও কোনো লিস্টে আমরা নাম পেলাম না। আমাদের কোনো অভিযোগ নেই আমাদের বিরুদ্ধে, কিন্তু তাও আমরা কি দেখতে পাচ্ছি, নট স্পেসিফিক্যালি টেন্টেড, যেখানে প্রমাণের অভাবে যারা দুর্নীতি করে তারা ছাড়া পেয়ে যায়, কিন্তু প্রমাণের অভাবে আজকে নির্দোষ আজকে আমার মতো হাজার হাজার আমার সহকর্মীরা আমরা সেখানে শাস্তি পাচ্ছি। এটা কেন হবে? আজকে আরো একটা ছবি যেটা হচ্ছে র্যাফ নামছে, রাবার বুলেট রেডি হচ্ছে, টিয়ার গ্যাস রেডি হচ্ছে। সমাজ গড়ার কারিগর আপনাদের যেটা আপনারা দাবি করছেন যে যারা যোগ্য সেখানে আন্দোলন করছেন তাদের জন্য এই ব্যবস্থা। আমরা তো অলরেডি আমরা মারাই গেছি, আমাদের আর নতুন করে মারার কোনো নেই। ওনারা যদি ভাবেন যে আমাদের নিয়ে লাশের রাজনীতি করবেন তাহলে করুন, আমাদের বুকে গুলি চালিয়ে দিক। আমরা অলরেডি আমরা যে ডিআই অভিযান করেছিলাম কসবা ডিআই অফিসে, সেখানে আমাদের শিক্ষক সমাজকে কি মেরেছিল? লাঠি মেরেছিল। আপনাদের সমস্ত চ্যানেলে দেখানো হয়েছে যে লাঠি খেয়েছি। শুধু এই লাঠিটা আমাদের শিক্ষক সমাজের নয়, সমগ্র সমাজের উপরে লাঠি। আজকে ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু অন্ধকার। আজকে ভবিষ্যৎ প্রজন্ম কি, তাদেরকে আমরা কি বলবো যে বাবা তোমরা ভালো করে পড়াশোনা করো কিন্তু চাকরি হবে, কিন্তু আজকে সে যে চাকরিতে পাবে সে দেখতে পাবে সেই চাকরিতে কোনো রকম সে হয়তো ভালোভাবে পেলো, কিন্তু 5-6 বছর পরে আবার দেখবো কি সেই চাকরিটা কোনো একটা কেউ দুর্নীতি করবে, কিন্তু চাল আর কাকড় আলাদা করা যাচ্ছে না, সেই তো পুরো প্যানেল বাতিল করে দেবো। সে তো তার জীবন সংস্থা সে কী করে চালাবে? এটাই তো তাদের জীবনটাই তো শেষ হয়ে যাবে। এক অন্ধকার দিকে আমাদের সমাজ এগিয়ে যাচ্ছে। এইভাবে তো সমাজ চলতে পারে না। আজ ভবিষ্যৎ প্রজন্ম তো শেষ হয়ে যাচ্ছে। এইভাবে যদি সমাজ গড়া কারিগরদের আমরা যদি শেষ হয়ে যাই, তাহলে আর ভবিষ্যৎ প্রজন্ম কীভাবে এগোবে? আমরা তো আমাদের সমাজে বেসিক জায়গাটাই তো আমরা গড়ে তুলি, সেখানে আমরাই যদি ভেঙে যাই তাহলে কি করে সমাজ এগোবে? সবাইকে একটাই কথা বলবো, যাই হয়ে যাক, আমরা কি পাচ্ছি না পাচ্ছি একদিন দুদিনের জন্য এই লিস্ট ওই লিস্ট আমার জেনে লাভ নেই। আলটিমেটলি যারা চুরি করেছিল, যারা দায়ী, এই অথরিটি, এসএসসি, ডব্লিউবিএসসি, শিক্ষা দপ্তর এবং সর্বোপরি রাজ্য সরকার, এরা সকলেই দায়বদ্ধ থাকবে। কিভাবে, কোন পদ্ধতিতে আমাদেরকে স্বপদে স্ববেতনে সারা জীবনের জন্য মানে রিটায়ারমেন্ট অবধি পুনর্বহাল রাখা যায়, সেই ব্যবস্থা তাদের যে কোনো মূল্যে করতেই হবে। অফিসিয়ালস কেউ বাড়ি যাবে না, যেমন ঘেরাও কর্মসূচি চলছিল চলবে। যতদিন না বুঝতে পারবো যে আমার স্বার্থ আমার অধিকার সুরক্ষিত থাকবে, ততদিন স্কুলে কেন যাব? আমরা আমাদের যে আন্দোলন যেমনভাবে চলছিল সেরকমভাবেই কন্টিনিউ। আমাদের মুখ্যমন্ত্রীকে বলছি যে আপনি একটা অযোগ্য লিস্ট দিয়ে দিন, যারা যোগ্যতারা অবশ্যই স্কুলে যাবে, এবং সেই লিস্টটা সিবিআই অনুযায়ী দিতে হবে, কোনো কাউন্সেলিং বেসিসে করলে হবে না। কারণ প্রথমে অযোগ্য ছিল বলে বাকি কাউন্সেলিংগুলো পরে হয়েছিল, তো সেই হিসাবে যেগুলো সিবিআই নাম আছে সেই নামগুলো ধরে। মুখ্যমন্ত্রী বলেছেন যে আমি টাকা দিই, আপনারা আমার থেকে টাকা নেন, আপনারা বেতন পান, ঠিক আছে। এখানে কন্ট্রাক্টারি ম্যাটার হয়ে যাচ্ছে। এখন তো বিষয়টা সুপ্রিম কোর্টে হয়ে গেছে, আমরা তো সুপ্রিম কোর্ট থেকে চাকরি হারা হয়ে গেছি, তাই না? এখন আমরা স্কুলে যাচ্ছি, সেখানে আমাদের যে রেজিস্টার কপি আছে সেখানে সই করতে দেওয়া হচ্ছে না আমাদের। দেখুন, প্রথম কথা হচ্ছে চোখের জল শুকিয়ে গেছে, প্রাণটুকু আছে। হাত জোর করে বলছি প্লিজ আমাদেরকে মিরর ইমেজ দিয়ে দিন, আমরা বেঁচে যাই। আর এর থেকে বেশি কিছু বলতে পারছি না। বলছেন যে চাকরি আমরা দেবো, বেতন আমরা দেবো, তাহলে এখনো কেন গরমে বসে রয়েছে? কেন দিচ্ছে না সেটাই তো প্রশ্ন। সব কিছু তো রয়েছে, আগে তো ছিল লিস্ট, কিন্তু কেন দিচ্ছে না এটা তো প্রশ্ন আমাদের। এই ভিড়টা দেখে কিছু মনে হচ্ছে তার কি এতটুকু মানবিকতা নেই? কি করব বলুন, কিছু বুঝতে পারছি জানি না, এখনো তো মেটেনি, বছরের পর বছর ধরে চলেই যাচ্ছে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলছেন যে শিক্ষার্থীরা কাল থেকে কেন গরমে বসে আছেন, সিস্টেম অনুযায়ী মাইনে আপনাদের কাছে চলে যাবে, এর জন্য দাঙ্গা উত্তেজনা করার দরকার নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যকে মাথায় রেখে বা মনে রেখে এরা কি এই পথ থেকে পিছিয়ে আসবেন? এখনো পর্যন্ত যা যা তথ্য বা যা যা ছবি আমাদের কাছে ধরা পড়েছে তাতে বিন্দুমাত্র সেই সম্ভাবনা নেই।
মাননীয় মুখ্যমন্ত্রী যিনি বলছেন যে 10 বার ফোন করেছি, রাত 12টার পরে কথা বলেছি, কিন্তু তার এই প্রয়াসের পরেও এক বিন্দু তারা তাদের অবস্থান থেকে সরবেন না। আমি একটু মনিদার কাছে আসবো। মনিদা, এটা মানে শেষ কোথায়? খুব খুব মানে ধোঁয়াশাই দেখা যাচ্ছে, খুব একটা ক্লিয়ার ছবি সেভাবে তো দেখা যাচ্ছে না এখনো। শেষ কোথায় না, শেষ নাই, শেষ করিতে চায় না। এরমভাবেই যদি চলতে থাকে অসুবিধা কোথায়? অসুবিধা তো চাকরি হারাদের, যারা চাকরি হারিয়েছে, সব কিছু সর্বস্ব খুইয়ে একটা ক্যান্সার পেশেন্টদের মতো মানে মৃত্যুটা দেখতে পাচ্ছে, এরকমভাবে রাস্তায় বসিয়ে দিয়েছে। তো তারা তো চায়, মুখ্যমন্ত্রী তো এই যে মুখ্যমন্ত্রী বললেন যে আমি কলকাতায় থাকলে আমি ওখানে যেতাম, তো উনি তো মেদিনীপুর থেকে আসার পর 1 সেকেন্ডে মিটিয়ে দিতাম বা ওখানে যেত, কথা বলতো, কিছু একটা করতো। তো উনি তো, আমার কাছে যা খবর আছে, উনি তো এখন মেদিনীপুর থেকে ফেরার পথে একজন সরকারি আধিকারিকের নিমন্ত্রণ, বিয়েবাড়ি নিমন্ত্রণ পেতে গেছে। সেটা তো ব্যক্তিগত বিষয়। না ব্যক্তিগত, না সেটা তো আমি ব্যক্তিগত বিষয়ে যাচ্ছি। এক মিনিট আমি বলছি এটা ব্যক্তিগতভাবে কারণ কি করছে কর্মসূচি। না আমি সেটা বলছি না। এটা বাদ দিন, এটা বাদ দিন। উনি প্রশাসনিক প্রধান, তার এই পদক্ষেপগুলো নিয়ে কথা বলুন। আমি তো সেটাই বলছি, প্রশাসনিক প্রধান যখন কোনো পাবলিক ফিগার হয় তখন তার প্রাইভেট লাভের আগে পাবলিক লাইফটা দেখা উচিত। যারা রাস্তায় বসে আছে, কালকে সারা রাত ধরে বসে রয়েছে, বা যা খবরে প্রকাশ যে সরকারি যে ওখানকার সুলভ কমপ্লেক্সগুলো ছিল ওগুলো বন্ধ করে দেওয়া হয়েছে বিভিন্নভাবে। এই যে বললে যে র্যাপ নামছে, রাবার বুলেট নামছে, এই ব্যবস্থাগুলো হয়ে যাচ্ছে, কিন্তু উনি সেইগুলো নিয়ে সিরিয়াস নন। আজকে আপনি ব্রাত্য বসুর যে প্রেস কনফারেন্স চলছিল, প্রেস কনফারেন্স ওনার অ্যাটিটিউড দেখেছিলেন? কোনো অনুশোচনা আছে? এই যে কথা হচ্ছিল, উনিও বলছিলেন, তুমিও বলছিলে মানবিকতা, কোনো অনুশোচনা আছে যে এত হাজার হাজার ক্লাস টিচার যারা আগামী প্রজন্ম তৈরি করবে, এই ক্লাসগুলো তো হচ্ছেই না, এবং তারা রাস্তায় বসে হচ্ছে, কোনো অনুশোচনা নাই। বিষয় যেটা হচ্ছে, আইন আছে, আইনের ফাঁক আছে, আমরা জানি। তো সুতরাং ওই আইনের ফাঁক খোঁজার চেষ্টা করা হচ্ছে। যেদিন বলল যে আমরা এরকম একটা লিস্ট বের করব আইনি পরামর্শ নিয়ে, সেদিনই বোঝা গেছিলো যে আইনি পরামর্শটাই হয়ে যাবে ওদের রক্ষা কবচ, আর ওটাকে দাঁড় করিয়ে ওনারা করতে। সুপ্রিম কোর্ট বলেছে যে যারা যোগ্য তারা কাজে যোগ করতে পারবে। তার সুপ্রিম কোর্ট তার মানে তো বলেই দিল যে যোগ্য আর অযোগ্য লিস্ট ঠিক করে নিতে। এটা কে ঠিক করবে? যোগ্যরা কাজে জয়েন করতে বলবে, তার মানে কি যে যোগ্য অনুযায়ী তোমরা লিস্ট বের করে কাজে জয়েন করো, তা নাই। বলছে রিভিউ পিটিশন করবে। অ্যাকচুয়ালি যে সিজেআই আছে, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া আছে, তিনি 13 মে রিটায়ার করবে। যদি কোনো রকমের টেনে আনা যায় আর 26-এর ইলেকশনটার কাছাকাছি চলে যাওয়া যায়, তাহলেই তো ব্যাস কেল্লা পথে 5 বছর হাতে হয়ে যাবে। বিষয়টা তো এরকমই ওনাদের চিন্তাধারা, মুখ্যমন্ত্রীর চিন্তাধারা। 5 বছর হাতে হবে কি হবে না সেটা পরের বিষয়, কিন্তু ওখানে গিয়ে আমাকে ওইটা টেনে নিয়ে যেতে হবে, তারিখ পে তারিখ করে কিভাবে করা যায়। সুতরাং আমি বারবার বলছি, না অনুশোচনা আছে না। কিন্তু মনিদা, আপনি যদি এই কথা বলেন, যদি এটা ভোটের রাজনীতি হয়, মানে আপনি যে কথা বলছেন বা যা ইঙ্গিত করছেন, তাহলে আমি বলবো এই 26,000 চাকরিহারা, প্রায় 26,000 চাকরিহারা, তাদের পরিবার এই এত সংখ্যক ভোটও কি তৃণমূল কংগ্রেস হারাতে চাইবে? তাহলে না, ভোটের ক্যালকুলেশন তো আলাদা। তার জন্য তো একটা টিমকে পুরো হাত দিয়ে আছে, মুর্শিদাবাদ চোখে প্রমাণ। ভোটের ক্যালকুলেশন আলাদা। 26,000 শিক্ষক বা তার পরিবার ভোট দেবে কি ভোট দেবে না পরের ইস্যু। উনি ভোটের ক্যালকুলেশন অন্যভাবে করেন, ফলে তার জন্য কিছু একটা সম্প্রদায়কে পুরো হাত ছেড়ে রেখে দিয়েছেন। তোমরা যা ইচ্ছা তাই করো, যখন ইচ্ছা যে কোনো অজুহাতে গাড়ি পোড়াও, ট্রেন পোড়াও, সরকারি সম্পত্তি কোটি কোটি টাকা নষ্ট করো, আমি ভাই কিছু বলবো না, আমি পাশ কাটিয়ে বেরিয়ে যাব। সেটা তো আলাদা, সে নিয়ে আলাদা অনুষ্ঠান হবে। আমার বিষয় হচ্ছে, যারা উনি যদি যেটা করা হচ্ছে, বা তৃণমূল কংগ্রেসের সমর্থক বা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, প্রবক্তা টিভি চ্যানেলে ডিবেট করছে, আমার বিষয় যে ওই কেসটাকে সলভ করার জন্য একটা কি সিরিয়াসনেস কিছু দেখিয়েছে? যে ভাই বললেন যে 22/4/2024 থেকে এই চলছে যোগ্য অযোগ্যের লিস্ট, এই একটা বছর পেরিয়ে গেল প্রায়। আজকে দেখো, আজকে তো 22 তারিখে, একটা বছর হয়ে গেল, তো একটা বছরের লিস্টটা বের করতে পারলো না। তো সুতরাং তিনি চাইছে এরম করে, বিষয় সেটা নয়। বিষয় যোগ্য অযোগ্যের লিস্ট বেরিয়ে গেলে এই যে যারা অযোগ্য আছে তখন তারা চিহ্নিতকরণ হয়ে যাবে, লোকালি চিহ্নিতকরণ হয়ে যাবে, বিদ্যালয়ে যেখানে যেখানে আছে চিহ্নিতকরণ হয়ে যাবে। তখন বেরিয়ে আসবে যে এরা কাদেরকে টাকা দিয়েছে, সেটা পাবলিক অনেকটাই বুঝে ফেলবে।
সেই কারণেই লিস্ট বের করছেন। বেশ, আমার আপনি বিষয় আপনি আপনি মনিদা একটা কথা বলছেন যে সলভ করার জন্য কোনো সিরিয়াসনেস দেখা না, না, যাচ্ছে না, না, ওটা বেশ, time pass, time তাহলে taking। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলছেন যে ইউপি ত্রিপুরায় বিপুল পরিমাণে চাকরি গিয়েছিল, তার সেটা সলভ করার জন্য কি সিরিয়াসনেস দেখিয়েছিল বিজেপি সরকার? আমি একটু শোনাই, আমি তারপরে আসবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া দেখুন। মনে রাখবেন ইউপিতে 69,000 লোকের চাকরি গেছিল বিজেপি সরকার থাকাকালীন, কেউ ফিরে পায়নি। আমি তো আপনাদের বলছি আপনারা ফিরে পাবেন, আমরাই তো আপনাদের কোর্টে গিয়ে আপনাদের হয়ে ফাইট করে অ্যালাউ করেছি। ত্রিপুরায় 10,000 লোকের চাকরি চলে গিয়েছিল, কোর্ট বাতিল করে দিয়েছিল। বিজেপি সরকার বলেছিল ক্ষমতায় এসে ফিরিয়ে দেবে, আজ পর্যন্ত 7 বছর হয়ে গেল ফেরাই তো নি, উপরন্তু তাদের মাথায় লাঠি মারা হয়েছে। আমাদের সরকার কিন্তু তা নয়। বিশিষ্ট আইনজীবী শামীম আহমেদ আমাদের সঙ্গে যোগদান করেছেন। শামীমদা, আপনাকে স্বাগত জানাই। আমি আসবো আপনার কাছে, তার আগে মনিদার কাছে ছিলাম, খুব ছোট করে একটু উত্তর নিয়ে একটা ব্রেক নেব, তারপরে আসবো। মনিদা, এটার কি উত্তর দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য? হ্যাঁ না, উত্তর আমি তো দিয়েই দিয়েছি, উত্তর না, না, একটাই। ত্রিপুরা আর ইউপি, উনি যে উদাহরণগুলো তুলছেন ত্রিপুরা আর ইউপি, সেখানে তো সলভ করার জন্য কিছু দেখা যায়নি বলে উনি মনে করছেন। না না, উনি তাহলে সলভ করে দেখান। ওনাদের প্রবলেম ওই উনি রাজ্যে তো নিয়ে বলছেন যখন যে চাকরি পাবেন আপনাদের চাকরি থাকবে। পাবে না, না আমি আপনাদের একটা চাকরি বিষয় থাকবে। ক্লিয়ার ভাই, বেতন সামনে আছে, পাবেন, আমি একটা চাকরি বিষয় বলে থাকবে। দিচ্ছি যে যেদিন নেতাজি ইন্ডোরের নকল সব টিচারদের আমরা দেখেছিলাম সেদিন ছবিতে, যারা কলেজে প্রফেসরি করে তারাও হয়তো টিচারই করতে চলে গেছে, সেদিন টিচার হয়ে মালা নিয়ে চলে গেছে। কিন্তু তিনি যখন বললেন মুখে, যখন সুপ্রিম কোর্ট রায় দেয়নি যে এনারা কাজে জয়েন করুন, লিখিত দিক, সুপ্রিম কোর্ট তো লিখিত দিচ্ছে, লিখিত দিক। আজকে যে কথাগুলো বলছে লিখিত দিক না, এই কথাটা স্টেজে ভাষণবাজি না করে উনি লিখিত দিক যে ত্রিপুরা উত্তরপ্রদেশ কি করতে পেরেছে, আমি তো তোমাদের চাকরি দিলাম, চাকরি দিতে জয়েন করতে পারে, এটা লিখিত দিতে পারবে, যে তাহলেই তো কন্টেন্ট অফ কোর্টে পড়ে যাবে। শুধু হাওয়ায় কথা বললে হবে না, এটাই লিখিতভাবে দিক যে আমি তো বলছি তোমাদের চাকরিতে জয়েন করতে, তোমরা প্লিজ জয়েন দ্য সার্ভিস, বলুক, এই কথাটা লিখিত দিক। সেটা তো তার ব্যাপার, এবং তিনি এই কথা বলে কিন্তু আরো উত্তেজিত করছেন। এই কথা বলার অর্থটা কি? এই কথা বলার অর্থ হচ্ছে যে তুমি দুর্নীতিমূলক প্রক্রিয়া চাকরি গেছে তাও তুমি বেতন পাবে। এই টাকাটা কি মুখ্যমন্ত্রীর ঘরের টাকা নাকি এটা তৃণমূল দলের ইলেকট্রাল বন্ডের দুর্নীতির টাকা? জনগণের পয়সা, প্রত্যেকটা পয়সা তার হিসেব দিতে হয় এবং সেই হিসেবটা হবে ন্যায়সঙ্গত। এই টাকার অনুমোদন কে করবে? সুপ্রিম কোর্টের আদেশ থাকা সত্ত্বেও যে টাকা দেয় কে অনুমোদন করবে? সুতরাং মুখ্যমন্ত্রী জেনে বুঝে অশান্তি তৈরি করছেন। সরকারের পয়সা খরচা করে ওরা ইতিমধ্যে সুপ্রিম কোর্টে বহুবার যাতায়াত করেছেন, আরেকবার করবেন, এর বাইরে কিছু হবে না। সরকারের পয়সা যদি ব্রাত্যবাবু নিজের পকেটের পয়সা খরচা হয় তাহলে আর রিভিউ করবো বলতেন না। আর 2 নম্বর হচ্ছে যে হ্যাঁ, এতে লাভ হলো যে পশ্চিমবঙ্গের মানুষ জানতে পারলেন যে রাজ্য সরকার, গোটা রাজ্য সরকারটাই দুর্নীতির সঙ্গে যুক্ত। এটা না হলে মানুষ বুঝতে পারতেন না। আজকে ব্রাত্যবাবুদের যে নৈতিক চেহারাটা কি সেটা আজকে জলজল করে মানুষের সামনে হাজির হয়েছে, সেই লাভটা তো হলো। আজিজুলদার কাছে আসবো। আজিজুলদা, আপনি আপনার পেশাগত জায়গা থেকেও আমি জানতে চাইবো বিষয়টা, যে যারা সমাজ গড়ার কারিগর তাদেরকে আজকে এইভাবে রাস্তায় থাকতে হচ্ছে, এটা তো সত্যি এই দিন যে দেখতে হবে এটা আমরা কখনোই ভাবিনি, কিন্তু এটা নিয়ে রাজনীতি শুরু হয়ে গেছে বলে কি আপনার মনে হচ্ছে? দেখো, প্রথমেই আমি যে কথাটা বলি সেটা হচ্ছে আমি নিজে ছাপোষা মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমার কাছে চাকরিটা খুব গুরুত্বপূর্ণ ছিল। আমি দীর্ঘদিন স্কুলেও পড়িয়েছি, আজকে কলেজে পড়াই, কিন্তু শিক্ষকই তো। এবং যদি আমি এই ভয়াবহ পরিণতির শিকার যদি হতাম, আমার যে কি পরিণতি হতো সেটা ভাষা দিয়ে বলার কোনো জায়গা নেই। তো সেই জায়গা থেকে আমি প্রথম থেকেই সুপ্রিম কোর্টের যে সুপ্রিম আদেশ ঘোষিত হওয়ার পর থেকে আমি তো এটাকে জুডিশিয়াল মার্ডার বলেছি, যদিও আদালতের কোনো রায় নিয়ে কোনো প্রশ্ন তোলা যায়নি। কেন বলেছি? কারণ হচ্ছে যে এটা তো ঘটনা যে নিয়োগে দুর্নীতি হয়েছে, তার জন্য আজকে মন্ত্রী জেলে। আর একটা বিষয় কি, এবং এই দুর্নীতি দুইভাবে হয়েছে। এক হচ্ছে একদল এই দুর্নীতির টাকা আত্মস্থ করেছে, আর একদল টাকা দিয়ে চাকরি পেয়েছে। এই তো বিষয়, যে কারণে আমরা যোগ্য অযোগ্য, আমি তো যোগ্য আমি ব্যক্তিগত অভিমত, আমি যোগ্য আর অযোগ্য শব্দ দুটোকে ব্যবহার করতে চাই না, আমি এইভাবে ব্যবহার করতে চাই যে সৎ আর অসৎ। কেন আমি বলছি? কারণ হচ্ছে দেখো, এই যে 25,000 টোটাল যে শিক্ষক, তাদের প্রত্যেকের কিন্তু ন্যূনতম শিক্ষকতা করার যোগ্যতা রয়েছে, তাদের বিএড আছে, তাদের ন্যূনতম যে ডিগ্রি সেটাও আছে, এবং তারা 6 বছর 7 বছর ধরে শিক্ষা পঠন পাঠনের সঙ্গে যুক্ত থাকা, খাতার মূল্যায়ন করা, স্টুডেন্টদেরকে পড়ানো বা
পড়ানোর বাইরেও যে সরকারি কাজগুলো, নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করা, এগুলো করে এসছে। ফলে এদের যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন আমার অন্তত পক্ষে নেই। যেটা হচ্ছে যে এরা কারা অসৎ পন্থায় চাকরি পেয়েছে, কারা সৎ পন্থায় চাকরি পেয়েছে, এইটাই বিষয়। তো এই জায়গায় থেকে আমি যেটা বলতে চাইছি যে সুপ্রিম আদেশে তো সবার চাকরি চলে গেছে। এখনো পর্যন্ত আমি বলবো রাজ্য সরকারের কতিপয় মন্ত্রী বা তার অনুগত তারা দুর্নীতি করেছেন, তার পরিণতি আমি চাই যারা সেই সময়, আজকে অনেকে বিজেপিতে হয়তো চলে গেছে, যারা সেই সময় এই দুর্নীতির প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিল তাদেরকে প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। কারণ যারা সৎ পথে চাকরি পেয়েছে তারা কি অন্যায় করেছে, তাদের আজকে এই একটা ভয়ানক পরিণতির শিকার হতে হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমি এখন বলবো যে রাজ্য সরকার এখনো পর্যন্ত যে পদক্ষেপগুলো গ্রহণ করেছে এবং সেই পদক্ষেপগুলো একদম সীমাবদ্ধ, কারণ সুপ্রিম কোর্টের কোনো রকমের ভায়োলেশন করা সম্ভব নয় সরকারের পক্ষে। সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো রাজ্য সরকারেরই অধীন যে স্বশাসিত পর্ষদ, মধ্যশিক্ষা পর্ষদ, প্রথমে কি করেছে, রায়ের ক্ল্যারিফিকেশন চেয়েছে, তার উপর ভিত্তি করে 31শে ডিসেম্বর পর্যন্ত যারা সৎ শিক্ষক তাদের বেতন এবং তারা স্কুলে যাতে কাজ করতে পারে তার নির্দেশ এসেছে। আর একটা পদক্ষেপের কথা সরকার ঘোষণা করেছিল, সেটা কি, যে সরকার ঘোষণা করেছিল যে আমরা রিভিউ পিটিশন করব এবং সেই প্রক্রিয়ায় অবশ্যই সরকার যাবে, সেটা সরকারি দপ্তর থেকে বলা হচ্ছে। আর একটা বিষয় যেটা হচ্ছে যে এই যে 17,206 জনের নাম শিক্ষামন্ত্রী আজকে বলেছেন যে এরা হচ্ছে মানে সৎ পন্থায় চাকরি পেয়েছে, এই তো এদের নাম কিভাবে পাবলিশ করা হবে কি হবে না সেটা ওই যে আইনি পরামর্শ মেনেই করা সম্ভব, কারণ সুপ্রিম কোর্টের বিধান আছে। এই যে বাধ্যবাধকতাটা, এটা তো স্বীকার করতে হবে। সেই জায়গা জুড়ে কিভাবে যোগ্য শিক্ষকদের কাছে বার্তা পৌঁছে দেওয়া হবে যে তোমরা কারা কারা স্কুলে যাবে, কারা কারা বেতন পাবে, এই জায়গাটা একটু সরকারের প্রতি যদি বিশ্বাস না রাখা যায় তাহলে আমার মনে হয় সেইটা ঠিক হবে না। মূল প্রশ্ন হচ্ছে যে এই সৎ শিক্ষকদের চাকরি থাকুক, তারা যে একটা ভয়ানক পরিণতির সম্মুখীন হয়েছে সেই ভয়ানক অবস্থা থেকে তারা বাঁচুক এবং বাংলার শিক্ষা ব্যবস্থা অটুট থাকুক। না, কিন্তু আজিজুল দা, ওনারা সরকারের উপর ভরসা রাখেননি এতদিন, এরকমটা বোধ হয় নয়, যদি আমি খুব ভুল না করি অভিষেক দা, তাই তো? সরকারের উপর ভরসা আপনারা রেখে এসছেন। এইবার আমি বলি, এই যে স্কুলে যাওয়ার সময় রেজিস্টারে সই করতে দেওয়া হচ্ছে না, অভিযোগ করছেন কেউ, এই যোগ্য এবং অযোগ্যের এই যে একটা জাতাকল, তাতে পড়ে গিয়ে এদেরকে দিনের পর দিন অপমানিত হতে হচ্ছে। এখানে তো সম্মানটা সব থেকে বড়, একটা মিরর ইমেজ দিলেই তো হয়ে যায়। আমি বলছি এই ওয়েমার শিটটা ওয়েবসাইটে আপলোড করার মানে না করারটাও কি আইনি জটিলতার মধ্যে পড়ছে? সরকারের তো শিক্ষামন্ত্রী বলে দিয়েছেন যে আইনি পরামর্শ ছাড়া আমরা এক কদম এগোতে পারবো না, এই যে বাধ্যবাধকতা। 2 নম্বর বিষয় হচ্ছে, দেখো হাইকোর্ট পুরো প্যানেল বাতিল করেছিল, তারপরও 1 বছর হয়ে গেল। রাজ্য সরকার যদি চাইতেন, রাজ্য সরকার তো চাননি যে তাদের চাকরি চলে যাক, 1 বছর ধরে তো তারা স্কুলের সঙ্গে জড়িত আছে। 2024 সালে লোকসভা নির্বাচনের দায়িত্ব এরা পালন করেছে। 2024 সাল থেকে ওই রায়ের পর থেকে তারা মাধ্যমিকের মূল্যায়ন, উচ্চ মাধ্যমিকের মূল্যায়ন, স্কুলের পরীক্ষা ব্যবস্থা সবটাই করে এসছে। এরা রাজ্য সরকারের সম্মতিতেই তো হচ্ছে। রাজ্য সরকার নেতিবাচক অবস্থান গ্রহণ করেছে তা কিন্তু নয়। এইটা যদি কেউ বলে তাহলে ঠিক নয়। এবং এখনো রাজ্য সরকারের এই যে সৎ পন্থায় যারা চাকরি পেয়েছে তাদের যাতে চাকরি অরক্ষিত থাকে, তাহলে রাজ্য সরকারের এই ইতিবাচক পদক্ষেপ যা বিগত দিনে রাজ্য সরকার নিয়েছে এবং যা এখন নিচ্ছে, সেটা নিয়ে শামীমদার কি বক্তব্য? রাজ্যের পদক্ষেপ শামীমদা কিভাবে দেখছেন? আমি কিছু ইতিবাচক পদক্ষেপ দেখতে পাচ্ছি না। গতকাল রাত্রি 4টে পর্যন্ত আমি আমার নিজের দায় থেকে ওদের সঙ্গে ছিলাম ওইখানে। ওদের জন্য বাই টয়লেট দেওয়া হয়নি, খাওয়ার জল দেওয়া হয়নি, ব্রেস্ট ফিডিং করে ভদ্রমহিলারা আসেন রাস্তায়। কি করুণ দশায়, কতটা নির্মম অমানবিক হলে এটা সম্ভব? যে কথা বলবো, একটা ক্যান্সার 4th স্টেজে যাওয়ার আগে যদি চিকিৎসা করা হয় তাহলে যায় না। আজকে সুপ্রিম কোর্টকে এই পর্যায়ে রায় দিতে হয়েছে, আর দিতে হয়েছে এই কারণে এর দায় জুডিশিয়ারিও এড়াতে পারে না। যখন রাষ্ট্র ব্যবস্থার মধ্যে এই যে বলছেন যে এই দুর্নীতি হয়েছে, মন্ত্রীরা নির্দেশ দিয়েছেন, কোনো সন্দেহ নেই, ওগুলো তো চোর, জানি আমরা, সারা পশ্চিমবঙ্গের মানুষ জানে যে পুরো ক্যাবিনেটটাই চোর। কিন্তু যারা আমলা নিচে কাজ করছিলেন, আপ টু গ্রুপ ডি, গ্রুপ সি অফিসার র্যাঙ্কের অফিসার, তারাও কি এর সঙ্গে যুক্ত ছিলেন না?
তাদের তো নিরপেক্ষভাবে কাজ করার কথা ছিল। তাই এই যে আপনারা একদিনেই কি সব পরিবর্তন হয়ে গেল? কালকে যে পুলিশগুলো ওদেরকে জলের ব্যবস্থা করলো না, বায়ো টয়লেটের ব্যবস্থা করলো না, তার মানে কেউ একটা নির্দেশ দিচ্ছিলেন 21শে জুলাই এই প্রোগ্রামে তো এটা হয় না, সেখানে তো হয়ে যায় ঠিক মতো। যেমনভাবে রাষ্ট্র এই রাজ্যে বা কেন্দ্রে যারা ক্ষমতায় আছেন তারা ঠিক ক্ষমতাকে ব্যবহার করছেন নিজেদের স্বার্থে আর বেআইনকে প্রতিষ্ঠা করছেন, তেমনভাবে এই নির্মমতাও একটা জায়গায় পৌঁছাচ্ছে যেখানে আধিকারিকরা কাজ করছেন। তা এইটা যখন বাড়তে থাকছে তখন জুডিশিয়ারি দায়িত্ব ছিল ইন্টারভেন করা। জুডিশিয়ারি ওটাকে বাড়তে দিয়েছে যে না, এই তো হঠাৎ করে একটা অর্ডার পাস করি তাহলে ওদের মোরাল ডাউন হয়ে যাবে। আজকাল এরকম শুনতে থাকি আমরা। তো যখন জুডিশিয়ারি এদেরকে বাড়তে দেয় তখন এই রকম একটা পর্যায়ে পৌঁছায় যে পর্যায়ে এসে এইরকম অর্ডার দিতে হয়। ফলে এই যে আজকের ঘটনা ঘটেছে এর দায় কেউ এড়াতে পারে না। যেমন রাজ্য সরকারের মন্ত্রীরা পুরোটা চোর, আধিকারিকরা যাদের নিরপেক্ষভাবে আইনের শাসনে প্রতিষ্ঠা করার কথা ছিল তারাও নিরপেক্ষভাবে কাজ করার ক্ষমতা রাখে না। তাহলে আজকের দিনে এই অসহায় লোকগুলো যারা অন্যায় করেনি তারা আজকে মাঝ রাস্তায় পড়ে আছে রাস্তার উপরে, আর যারা অন্যায় করলো সরকারি আধিকারিক থেকে শুরু করে মন্ত্রীরা তারা তো আরাম করে ঘুমাচ্ছে। এদের বিচার কে করবে? শামীমদা, তাহলে আপনি যখন এই কথা বলছেন যে এখানে রাজ্য সরকারের তরফ থেকে তো বলা হচ্ছে যে একটা রিভিউ পিটিশনের জায়গা রয়েছে, আমি জানতে চাইছি যে তাহলে সমাধানটা কি আদালতেই হবে, কোর্টরুমেই হবে, কি মনে হচ্ছে? এই যে বললাম ক্যান্সার হলে কি একবারে সমাধান হয়? সমাধান হয় না। কোনো পেশেন্ট মারা যায়, কোনো পেশেন্ট খোঁড়াতে খোঁড়াতে বেঁচে যায়। এখন এইখানে যা পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতিতে যে লাস্টে অ্যাপ্লিকেশন করেছে মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন, যেখানে সরকার আন্ডারটেকিং দিয়ে এসছে যে আমরা সিলেকশন প্রসেস কন্ডাক্ট করবো, তার বেসিসে ডিসেম্বর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে চালিয়ে রাখার জন্য এই সুযোগ দিয়েছে। তাহলে এখন রাজ্য সরকার গিয়ে আবার রিভিউ পিটিশন করে কি করে? সমস্যা আছে। এখন দুটো জিনিস আমাদের চাহিদা আছে। এক, এই লিস্ট বার করতে হবে, অ্যাটলিস্ট আমরা চোর নই প্রমাণিত হোক। এখানে অনেক ছেলে আছে আমাদের থেকে অনেক বেশি কোয়ালিফাইড ছেলেপিলে রাস্তায় বসে আছে। দুই, এই লিস্ট প্রকাশিত হলে একটা দরবার নিঃসন্দেহে সুপ্রিম কোর্টে করতে হবে, করা যাবে, সে অধিকার আছে। তারপরে সুপ্রিম কোর্ট সেই দয়া দেখাবে কিনা, যদি আমরা একটা ফেয়ার লিস্ট নিয়ে যেতে পারি। ফেয়ার লিস্ট কথাটা উল্লেখ করছি, বারবার এই ফেয়ার কথাটা উল্লেখ করছি, কারণ চোরেদের সাম্রাজ্যে কোনটা চুরি নয় বোঝা খুব মুশকিল। তাই ওএমআর শিট সবার কাছে পৌঁছে দিক, ওএমআর শিট আপলোড করুক, হাইকোর্ট ডিভিশন বেঞ্চের রায় আছে, ওএমআর শিট আপলোড করুক। লিস্ট তো ব্রাত্য বসু প্রকাশ করে বলেছিল, করছেন না কেন? প্রত্যেক দিন নতুন নতুন একটা করে কথা নিয়ে আসছেন কেন? আর কত রকমভাবে গুলিয়ে দেওয়ার চেষ্টা করবেন? মমতা ব্যানার্জি আজকে প্রেস কনফারেন্সে, পুরো প্রেস কনফারেন্সটা হচ্ছে যে কেন মমতা ব্যানার্জি কালকে চোর বলে স্লোগান দিয়েছে। উনি সারাক্ষণ মমতা ব্যানার্জিকে ডিফেন্ড করে গেলেন, এটা কি ওনার কাজ নাকি? ওনার জন্য মমতা ব্যানার্জিকে ডিফেন্ড করার জন্য ওখানে মোদি আছে, তারা ব্যবস্থা করবে। এক ওয়াকফ বিল নিয়েছে, নাহলে বাবরি মসজিদ নিয়েছে, ওইসব ধর্মের জিকির তুলে দিয়ে এইসব ভুলিয়ে দেবে আবার একবার চেষ্টা করছে। যখন এইসব 26,000 ছেলে পেলে যখন রাস্তায় নেমেছে তখন ওইসব জিকির তুলে দিয়ে, ধর্মের জিকির তুলে দিয়ে। আমি একটু আইনি জায়গাটা বুঝতে চাইবো শামীমদা, যে রিভিউ পিটিশন কি রাজ্য সরকার যে করার কথা বলছে সেটাতে কি কোনো রকম মানে সেটা করতে পারবে না বা বাধা আসতে পারে এরকম কিছু? দেখুন, আইনে যখন রায় হয়ে যায় তারপরে রিভিউ করার অধিকার প্রত্যেকের থাকে। আগে পার্টিস টু দ্য প্রসিডিংস ছিল, এখন সুপ্রিম কোর্ট 2024 সালে রায় বলেছে যে কেউ করতে পারে রিভিউ পিটিশন, যাদের ইনজাস্টিস হয়েছে বলে মনে করছে। ফলে রিভিউ নিশ্চয়ই করতে পারে। রিভিউ পিটিশন ডিসমিস হলে তারপরে কিউরেটিভ পিটিশনও করতে পারে, সেই সুযোগ তো আছে। কিন্তু আপনাকে তো, আমি একজন আইনজীবী হিসেবে তো আমাকে তো সেই দায়বদ্ধতা নিতে হবে যে রিভিউ পিটিশনটা ফাইল করলে সুপ্রিম কোর্ট কোন চোখে দেখবে, কোন সময় করা যেতে পারে, কিসের বেসিসে করবে। একটা মেটেরিয়ালস দিতে হবে যে রিভিউতে আমরা করি, আমরা বলি যে দেয়ার ইজ এরার অ্যাপারেন্ট অন দ্য ফেস অফ রেকর্ড। এটা হচ্ছে রিভিউর একটা গ্রাউন্ড। সেকেন্ড গ্রাউন্ড হতে পারে some records which were not available at the time of hearing has now been available, so we want to produce that record, যেটা ডিটারমিন করতে পারে ইস্যু ইনভলভ ইন দ্য প্রসিডিংস। তাহলে আমি যে সেকেন্ড রাউন্ডটা বললাম এটা রিভিউয়ের গ্রাউন্ড, যে একটা রেকর্ড অ্যাভেলেবেল ছিল না যখন হিয়ারিং ছিল, এখন আমার কাছে অ্যাভেলেবেল হয়েছে, আমি সেই গ্রাউন্ডের রিভিউ চাইছি। চাওয়া যেতে পারে, কিন্তু যে চাইবে সরকার সেই তো আন্ডারটেকিং দিয়ে বসে আছে 22 ডিসেম্বর আমি সিলেকশন প্রসেস করবো এদের। তাহলে একজন স্টেট ডাবল স্ট্যান্ড নেবে কি করে?
এরা তো বেসিক্যালি গুলিয়ে দিচ্ছে। বললাম তো যে আমার আগে এক বক্তা বলছিলেন যে আসলে বিষয়টাকে গুলিয়ে দিয়ে একটা নির্বাচন পর্যন্ত টেনে নিয়ে যাওয়া, আর তারপরে ধর্মের জিগির তুলে দিয়ে নির্বাচনটা করে দেওয়া। বলে বেশ আমি একটু বিরত করব, কারণ আরেকটা বিরতি আমি বলছিলেন। একটা কথা বলে শেষ করব। হ্যাঁ বলুন। রাজনীতি নিশ্চয়ই করতে হবে, রাজনীতির বিষয় তো বটেই, আমাদের সংবিধানটাই তো স্বীকৃত রাজনৈতিক দলিল, কিন্তু সেই সংবিধানের নিরিখে রাজনীতি হোক, দেশটাকে যাতে সংবিধান নিরিখে পরিচালনা করা যায় সেই রাজনীতি হোক। ধর্ম দিয়ে রাজনীতি করা যায় না, সেই রাজনীতি আমাদের এখানে এই প্রশ্নটা আসছে কোথায়? এখানে ধর্ম, ওয়াকফ এগুলো কোথা থেকে আসছে? না কেউ আপনি না চাকরির সাথে ওয়াকফকে তো আপনি টেনে আনলেন। দাঁড়ান, আমি চুপি ছিলাম। চাকরির সাথে ওয়াকফ হয়েছে সারা ভারতবর্ষের জন্য, 26,000 চাকরির জন্য বা মমতা ব্যানার্জির জন্য, ওয়েস্ট বেঙ্গলের জন্য ওয়াকফ হয়নি। আপনি কোথা থেকে কোথায় নিয়ে গেলেন? এই আপনার মতো লোকগুলো আছে বলে এই চাকরিওয়ালা চাকরি পায় না, পয়সা নিয়ে ওকালতি করে। বলতে বাধ্য হলাম, এই উকিলের কাছে মানুষ যায় কেন? ওই যে যেটা ব্রাত্য বসু বলছে যে আইনি পরামর্শ নেবো, আইনি পরামর্শ উকিলের কাছে নেবে। আপনার মতো উকিল তারা টাকা নিয়ে এগুলোকে ঘোরাবে। আপনার মতো উকিলরাই তো করছে এগুলো, আপনার মতো উকিলরাই তো এই কাজগুলো করছে। আপনি একজন লয়ার, সেরকমভাবে করছে। আপনি চুপচাপ কথা বলেন চাকরি হারাতে নিয়ে। চাকরির সাথে ওয়াকফ, বাবরি ধাঁচা, রাম মন্দির কোথা থেকে এলো? কোথা থেকে এলো? বাবরি ধাঁচা হয়ে গেছে, 5 বছর হয়ে গেছে। 1992 সালে বাবরি ধাঁচা ভাঙা হয়েছে। আপনি কোথা থেকে কোথায় নিয়ে চলে গেলেন? আপনার মতো উকিলগুলো আছে বলে চাকরি হারানোর রাস্তায় আছে। আমি উকিল জাতকে বলছি, নির্বাচনের আগে 2 কোটি চাকরি ঠিক আছে বুঝে গেছি দাদা, আপনার স্ট্যান্ড পয়েন্ট বুঝে গেছি। হ্যাঁ বেশ আমি একটা বিরতি নিই, খুব দ্রুত একটা বিরতির পরে আবারও ফিরবো এই আলোচনায়। এবং খুব মানে প্রাসঙ্গিকভাবে এখানে দাঁড়িয়ে যে এই যে আমি কিছুক্ষণ আগে এই প্রসঙ্গটা তোলার চেষ্টা করছিলাম যে এই সরকারের ওপর চাকরিহারা যারা রাস্তায় রয়েছেন তাদের ভরসার জায়গা কিন্তু এতদিন ছিল, কিন্তু এটা কি পাস্ট টেন্সে পরিণত হয়েছে? আগামী দিনে এই ভরসার জায়গাটা তাদের রয়েছে কিনা, থাকলেও কতটা রয়েছে সেটা আমি অবশ্যই অভিষেকের কাছ থেকে জানার চেষ্টা করব। কোনো কাজ করবেন না যা আপনাদেরই রিভিউ পিটিশনে আপনাদের বিপক্ষে চলে যায়, বা এমন কোনো কাজ করতে বাধ্য করবেন না। প্রথম কথা হচ্ছে লিস্ট এসএসসি শিক্ষা দপ্তরকে দিতে পারে, শিক্ষা দপ্তর সেই অনুযায়ী কাজ করতে পারে। যেখানে অনিশ্চয়তা নেই, খামোকা এমন কোনো আচরণ করা উচিত না আন্দোলনের স্বার্থে যেটা তাদের রিভিউ পিটিশনকে দুর্বল করে। তাদের সঙ্গে কথা বলেই তো আমরা এগোচ্ছি। আমি অভিষেকের কাছে আসবো। প্রথমত ব্রাত্য বসু যে বক্তব্য পেশ করছেন, বলছেন যে এমন কিছু করবেন না যাতে হিতে বিপরীত হয়, সোজা কথা যেটা উনি বলার চেষ্টা করছেন। তো এরকম পরিস্থিতি তৈরি হচ্ছে কি যাতে হিতে বিপরীত হতে পারে? মানে আপনাদের আন্দোলনের মানে রূপরেখাটা কোন দিকে যাচ্ছে বা কি হচ্ছে যাতে আপনারাই সমস্যায় পড়েন? প্রথমত আমি একটা কথা বলতে চাই যে গত 1 বছর ধরে কিন্তু আমরা ওনাদের উপরই ভরসা রেখেছিলাম। ওনারা আমাদের রিক্রুটমেন্ট অথরিটি, ওনারা যেটা করবেন আশা করেছিলাম যে ওনারা যোগ্যদের বাঁচাবে। কারণ যারা সৎ বা বৈধভাবে, আমাদের কি আমরা শিক্ষকতা করতে এসেছি, সৎ বা বৈধভাবে আমরা যারা চাকরি পেয়েছি আমরা সেটাই জানি যে আমরা কোনো রকম দোষ করিনি, তাহলে আমাদের চাকরি দেওয়া যায়। কিন্তু আজকে প্রবলেমটা কোথায় হয়ে যাচ্ছে? প্রবলেমটা হয়েছে এখানে যে ওনারা অবৈধভাবে যারা নিয়োগ প্রাপ্ত হয়েছে, যারা নিয়োগ পেয়েছে তাদেরকে বাঁচানোর জন্যে ওনারা কিন্তু আমাদের পুরো প্যানেলটাই ক্যান্সেলের দিকে নিয়ে যাচ্ছে। নয়তো হাইকোর্টের যে 22/4/2024 যে জাজমেন্ট, সেই জাজমেন্টের একটা জায়গায় লেখা আছে ওএমআর পাবলিশের কথা। আচ্ছা আগে বলুন তো, এই যে ওএমআর পাবলিশের কথা, এখনও পর্যন্ত ওএমআরটা পাবলিশ হলো না কেন? সেই ওএমআরটা পাবলিশ হলো না কেন? আবার যেটা যে এবারে যে 17/4/2025 যে 41 পদের যে সুপ্রিম কোর্টে যে জাজমেন্টটা বেরিয়েছে MA ফাইলের রেসপেক্টে, সেখানে বলছে 31/12/2025 মধ্যে একটা ফ্রেশ সিলেকশন করে হচ্ছে গিয়ে নতুন একটা আমাদের রিক্রুটমেন্ট করা। তাহলে আমার কথা হচ্ছে 31/12/2025 মধ্যে যে নতুন যে ফ্রেশ রিক্রুটমেন্টই বলুন বা ফ্রেশ সিলেকশন বলুন, সেইখানে যে দুর্নীতি হবে না। আচ্ছা সেই পরীক্ষাটায় যদি পাস করে দেখা গেল সেখানে অযোগ্যরা হচ্ছে গিয়ে যোগ্য রূপে পরিণত হয়ে গেল, আর আমরা যারা এতদিন যোগ্যতার সাথে চাকরি করেছি সেখানে যদি আমরা অযোগ্য প্রমাণিত হয়ে যাই, তাহলে সেখানে কি হবে? সেই পরীক্ষায় যে দুর্নীতি হবে না, সেই প্যানেলটা যে আরও যে 6 থেকে 7 বছর পরে আবার যে সেই প্যানেল থেকে প্রশ্ন উঠবে না, সেখানে যে আবার সেটা প্যানেলটা বাতিল হবে না, তার গ্যারেন্টি কোথায়?
কোথায়, তার নিশ্চয়তা কোথায়? আমার তো সেইখানেই প্রশ্ন, যেখানে 2016 থেকে 2025 পর্যন্ত এই 9 বছর একটা এসএসসি পরীক্ষা হয়নি। আমার তো 2020 বা 2020-তে লকডাউন গেছে, 2021-22 সালে একটা এসএসসি পরীক্ষা নেওয়া যেত না? আজ 9 বছর ধরে, দীর্ঘ 9 বছর ধরে একটা এসএসসি পরীক্ষা হয়নি। একটা তো এসএসসি পরীক্ষা হতেই পারতো, সেই এসএসসি পরীক্ষাটা হলে কিন্তু আজকে এত প্রবলেম হতো না। কিন্তু আজকে 9 বছরে যে পরীক্ষাটা হয়নি, সেটা এই শর্ট টাইমের মধ্যে কী করে এই এসএসসি পরীক্ষাটা হবে, সেখানে যে ফ্রেশ সিলেকশন বা ফ্রেশ রিক্রুটমেন্ট হবে কী করে, তার কোনো ক্লিয়ার আইডিয়াও কিন্তু এখানে আমরা পাচ্ছি না। আপনারা বলছেন যে আপনাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আপনারা স্কুলে যাবেন না, তো যদি সেটা হয় তাহলে তো পুরো শিক্ষা ব্যবস্থাটাই ভেঙে পড়বে। আমাদের দাবিটা কি? আমাদের দাবিটা হচ্ছে গিয়ে ওএমআর পাবলিশ টার্মিনেশন অফ টেন্টেড ক্যান্ডিডেট। কারণ আগামীকালই দেবাংশু বসাকের বেঞ্চে আছে যে অযোগ্য যারা হচ্ছে গিয়ে নিয়োগ যারা পেয়েছে তাদের কি করা, তাদের কি ব্যবস্থা নেওয়া আছে। তাহলে টার্মিনেশন অফ দ্য টেন্টেড ক্যান্ডিডেট যদি না হয়, সেখানেও তো কন্টেম্পট অফ কোর্ট হবে। এবারে ওইখানে যদি কন্টেম্পট অফ কোর্ট হয়ে যায়, তাহলে আমার রিভিউ পিটিশন মানে টোটালি একটা নতুন একটা জায়গায় যেতে হবে। যে উনি আজকে বললেন 17,206 জন হচ্ছে গিয়ে আমার হচ্ছে গিয়ে বৈধ বা যোগ্য ক্যান্ডিডেট। আমার সেখানে গিয়ে আমাকে যখন রিভিউ পিটিশন করবে, যে যখন সেখানে হাইকোর্টে সুপ্রিম কোর্টে যখন বলা হবে আমাদের গভর্নমেন্টের তরফ থেকে, মাইলট এটা আমার হচ্ছে 17,206 ফ্রেশ ক্যান্ডিডেট, এখানে কোনো ইরেগুলারিটিস নেই, তখনই ওটা গ্র্যান্টেড হবে। তখন অটোমেটিক্যালি কোয়েশ্চেন আসবে যে হোয়াট ওয়াজ হ্যাপেন টু টেন্টেড ক্যান্ডিডেট। তখন যে না বলে আমরা টার্মিনেশন করতে পারিনি, তাহলে অটোমেটিক্যালি রিভিউ পিটিশন তখন খারিজ হয়ে যাবে। আমার রিভিউ পিটিশন মানে নতুন একটা অ্যাঙ্গেল আমাকে সেখানে উপস্থাপনা করতে হবে। তা টার্মিনেশন অফ টেন্টেড ক্যান্ডিডেট না হলে তো অটোমেটিক্যালি আমরাও তো হচ্ছে গিয়ে সেখানে হচ্ছে গিয়ে জাতাকলে পড়ে যাবো। আইনের জাতাকলে কিন্তু আমরা অলরেডি কিন্তু পড়ে আছি। এইখানেই তো আমার প্রশ্নটা, যে ওএমআর পাবলিশ করতে হবে টার্মিনেশন অফ টেন্টেড। না, এই যে ওএমআর পাবলিশ করতে হবে, এটা তো 1 বছর আগেই হাইকোর্টে ছিল, সেখানেই বলা হয়েছিল স্পষ্টভাবে। আপনারা কি মানে এটা কি আপনারা বিশ্বাস করেন যে ওএমআর শিটগুলো খুব মানে সুন্দরভাবে সুরক্ষিতভাবে এসএসসি দপ্তরে রয়ে গিয়েছে? এখনো বিশ্বাস আছে, এসএসসি দপ্তরে আছে। যে বিভিন্ন জায়গা থেকে ওএমআর শিট আমরা তো দেখেছি, বাসের টিকিট ওএমআর শিট। একটা আমাদের যেটা বিষয় আছে, দেখুন একটা ক্লাউড সার্ভার বলে একটা জিনিস থাকে, সেই ক্লাউডে আমরা যখন মেসেজ ডিলিট করি, তারপরেও কিন্তু ডিলিটেড মেসেজগুলো থাকে, সেইখান থেকে কিন্তু বার করা যায়। যে আরটিআই কপিগুলো যে করা হয়েছিল, সেখানে কিন্তু বলা হয়েছে যে আমরা আমাদের সার্ভার থেকেই কিন্তু দিয়েছি, সেই আরটিআই কপিগুলো আপনারা আশা করি দেখেছে। তো এখানে আমাদের বিশ্বাস, সেখানে ওএমআরের স্ক্যান কপি অবশ্যই আছে। সেই ওএমআরের স্ক্যান কপি কেন বার করা হচ্ছে না, কেন ওএমআর শিট পাবলিশ করা হয় না? সে ওএমআর শিটে যদি পাবলিশ করা হয়, তাহলেই কিন্তু আজকে যোগ্যরা এবং অযোগ্য মানে এখানে চাল আর কাঁকড় টোটালি আলাদা করা যাবে। মনিদা, একদম খুব সংক্ষেপে এইটুকুই বলতে চাই, ভাই অভিষেক বললে যে চোখ দেখেই বোঝা যাচ্ছে, যতই আমরা ওনাদের পাশে দাঁড়াই কিন্তু উনি যে জায়গাটা আছে সেই জায়গাটা আমাদের ফিলিং হবে না, কারণ ফিল করতে আমরা পারবো না। আজকে ওর গলা বসে গেছে, তাও যেন জোরে চিৎকার করে কথা বললে মনে হয় ওর স্যাটিসফ্যাকশন লেভেলটা আসবে, যেটা হলো এখানে আমি সেটা দিয়েই বলছি। তো সুতরাং থাকবো না আজকে, যে সেটা আমরা পারবো না। যেটা আজকে স্লোগান উঠেছে, জেলে আছে পার্থ, ভেলকি দেখালো ব্রাত্য, অর্থাৎ ভাইকে বলবো যে হয়তো রাজনীতির কথাই মনে হবে, কিন্তু এরকমভাবে নরমভাবে আন্দোলন করে আজ পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলে মমতা ব্যানার্জির সরকারের থেকে কেউ করতে পারেনি। এর আগেও আমরা দেখেছি হাজার দিন। শিক্ষকের হাতে তো পেনই থাকবে, শিক্ষকের হাতে পেন তো আরো ভয়ানক, হ্যাঁ একদমই তাই, একদম। তাহলে সুতরাং শুধুমাত্র কারণ নয়, যে যত রকমভাবে করা উচিত সেইভাবেই করা হোক, যত রকমভাবে, আমি একদম ক্লিয়ারলি বলছি, যত রকমভাবে করা হোক সেইভাবেই করার ইচ্ছা। শুধুমাত্র এখানে নরমভাবে আন্দোলন করে তাদের উদ্দেশ্য কিন্তু সফল হবে না, কারণ এর আগে অনেক উদাহরণ আছে, ডাক্তারিদের উদাহরণ আছে, টিচারদের 1000 দিনের আন্দোলনের উদাহরণ আছে, রাস্তায় শুয়ে আছে অনশনের উদাহরণ আছে। সুতরাং ভাই এরকম নরমভাবে কিছু হবে না, এটুকু তোমরা বুঝে নাও। কিন্তু এই আইনি জটিলতার মধ্যে কতটাই বা শক্ত হয়ে এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে, কোন পথে? মানে অস্ত্র তো এখানে তুলে নেওয়া যাবে না, এখানে পেনই অস্ত্র। তো এই আইনি জটিলতার মধ্যে কিভাবে শক্তভাবে আন্দোলন চলবে? আন্দোলন করার অধিকার সকলের রয়েছে, কিন্তু গোটা বিষয়টা হচ্ছে আদালতের বিচারাধীন বিষয়। সুতরাং খুব সাবধানে হিসেব করে আমার মনে হয় এগোনো ভালো। একটা জিনিস আমি বলবো, যে এই যে সমস্যা, এই সমস্যার সমাধান কিন্তু আদালতের মাধ্যমেই আসতে হবে।
এর অন্য কোনো রাস্তা আমি অন্ততপক্ষে দেখছি না। এবং সেক্ষেত্রে আদালত যে বিচার প্রক্রিয়া চলে, আইনজীবী রয়েছেন, দুটো জিনিস কিন্তু খুব গুরুত্ব পায়। একটা হচ্ছে ওয়ার্ড অফ ল, অর্থাৎ একদম আক্ষরিকভাবে আইনের পথ ধরে চলা, আর একটা হচ্ছে স্পিরিট অফ ল, যেখানে নৈতিকতা, মানবিকতা, এই ব্যাপারগুলো কিন্তু আইনে গুরুত্ব পায় বিচার ব্যবস্থার ক্ষেত্রে। সুতরাং এই দুটো ওয়ার্ডের ক্ষেত্রে শেষ পর্যন্ত কোনটা গুরুত্ব দেওয়া হবে বা কোনটা গুরুত্ব পাবে, সেইটা একটা গুরুত্ব। একদম শেষ করবো শামীমদাকে দিয়ে। শামীমদা, কোনটা গুরুত্ব পাবে কি মনে হচ্ছে খুব সংক্ষেপে দাদা? দেখুন, বিচার ব্যবস্থার উপর আস্থা তো রাখতেই হবে। আর যদি এখনও সৎভাবে এইগুলোকে প্রকাশ করে, তাহলে লড়াই করব আমরা, লড়াই তীব্র করতে হবে, এটাই একমাত্র রাস্তা। বেশ, আজকে প্রত্যেককে ধন্যবাদ দেবো, কারণ সময় একদম শেষ এবং আমরাও চাইবো যে খুব দ্রুত এই সমস্যার সমাধান হোক। আর আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন, আপনাদের ধন্যবাদ।